জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা মধ্যপ্রাচ্যের সবথেকে বড় খবর। মধ্যপ্রাচ্যে সৌদি সাম্রাজ্যকে নরক বানিয়ে দিল ইরান সমর্থিত গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। ইরানি মিত্রদের একের পর এক তাণ্ডবে নাস্তানাবুদ সৌদি সাম্রাজ্য। দফায় দফায় ধেয়ে আসছে ইরানি মিসাইল, দাউ দাউ করে জ্বলছে সৌদি। থাকছে এ নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন। সৌদি আরবের মাটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা, বিমানবন্দর থেকে তেল স্থাপনা, কোথাও যেন থামছে না উত্তেজনা। ইরানকে মোকাবিলায় আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে সৌদি আরব যে কৌশল নিয়েছিল, এবার কি তারই কঠিন মাসুল গুনতে হচ্ছে? এদিকে মার্কিন নিষেধাজ্ঞার মহা প্রলয় ঘটাল ইরান। খবর শুনেই ঘুম হারাম আমেরিকার। আগের থেকে দ্বিগুণ মিসাইল বানিয়ে রেডি করে রেখেছে ইরানি বাহিনী। বেরিয়ে এলো এক চঞ্চল্যকর তথ্য। থাকছে এ নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন। আমেরিকা ও ইসরায়েলের চোখ রাঙানি আর লাগাতার সামরিক অভিযানের মধ্যেও চরম এক কৌশলগত মাস্টার স্ট্রোক খেলেছে ইরান। পশ্চিমা জোটের হামলায় মাটির উপরের প্রধান প্রধান সামরিক অবকাঠামো ও ঘাঁটি ক্ষতিগ্রস্ত হলেও বিন্দু মাত্র দমে যায়নি তেহরান। উল্টো ভূগর্ভস্থ সুড়ঙ্গ এবং গোপন সামরিক ঘাঁটিকে সর্বোচ্চ ব্যবহার করে যুদ্ধের আগুনের মধ্যেই নিজেদের অস্ত্র উৎপাদন দ্বিগুণ করেছে তারা। এই অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর খবর প্রকাশ্যে আসতেই ঘুম হারাম হয়ে গেছে হোয়াইট হাউস ও পেন্টাগনের সামরিক বিশ্লেষকদের। যুদ্ধের চরম ধ্বংসযজ্ঞের মধ্যেও কিভাবে এমনটা সম্ভব করল ইরান? এদিকে ৩০ বছরের সমরাস্ত্র মাত্র ৩ বছরেই শেষ। ইরানের সঙ্গে যুদ্ধ করতে এসে ফতুর হয়ে গেল ইসরায়েল। গোয়েন্দা তথ্যে বেরিয়ে এলো এক বড় খবর। থাকছে এ নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন। ৩ বছরের রক্তক্ষয়ী সংঘাতে ইসরায়েলি সামরিক বাহিনী এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যা তাদের নিজেদের দীর্ঘমেয়াদী হিসাব নিকাশকেও সম্পূর্ণ উল্টে দিয়েছে। ইসরায়েলি দৈনিক মারিভের সাম্প্রতিক এক বিস্ফোরক প্রতিবেদনে বেরিয়ে এসেছে এমনই এক অবিশ্বাস্য তথ্য। প্রতিবেদন অনুযায়ী গত ৩ বছরেরও কম সময় ইসরায়েলি সেনাবাহিনী ঠিক যে পরিমাণ গোলা বারুদ ও অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে তা তাদের বিগত ৩০ বছরেও খরচ করতে হয়নি। অর্থাৎ ৩ দশকের জমা করা সামরিক ভাণ্ডার এবং বারুদের পাহাড় প্রায় শূন্যের কোঠায় নামিয়ে এনেছে এই দীর্ঘস্থায়ী ও সর্বগ্রাসী যুদ্ধ। আরও জানিয়ে দেব, সৌদি, তুরস্ক এবং পাকিস্তান জোটে অন্ধকার দেখছে আমেরিকা। গুঞ্জন উঠেছে ত্রিদেশীয় এই মুসলিম ন্যাটোতে যোগ দিচ্ছে ইরান। ইরানকে ভেড়ানোর মরিয়া চেষ্টা। তবে কি তেহরান এই টোপ গিলবে? থাকছে এ নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন। বৈরিতা আর স্নায়ুযুদ্ধের রক্তক্ষয়ী ইতিহাস পেছনে ফেলে এবার কি তবে এক নতুন সমীকরণের জন্ম হতে চলেছে? হ্যাঁ, বিশ্ব রাজনীতিতে এমন এক চাঞ্চল্যকর তথ্যই সামনে এসেছে যা স্তম্ভিত করে দিয়েছে আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকদের। খবর উঠেছে যে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের গঠিত অত্যন্ত তাৎপর্যপূর্ণ মক্কা ডিফেন্স প্যাক্টে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ইরানকে। তেহরানের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো না হলেও তারা যে বর্তমানে এই প্রস্তাব অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে তা স্পষ্ট হয়ে উঠেছে বিভিন্ন কূটনৈতিক সূত্রের মাধ্যমে। সবশেষে দেখবেন, এক ইরান যুদ্ধে শত শত মার্কিন সেনা ঘায়েল, ক্ষয়ক্ষতিতে রেকর্ড করল আমেরিকা। অথচ ইরানকে হারানোর দাবি। বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। থাকছে সর্বশেষ প্রতিবেদন। যুদ্ধের ময়দানে বিজয়ের দাবি করছে ওয়াশিংটন, কিন্তু সেই দাবির আড়ালেই এবার সামনে এলো এমন এক হিসাব যা নতুন করে প্রশ্ন তুলছে আমেরিকার যুদ্ধ ক্ষমতা নিয়ে। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর মার্কিন সেনাবাহিনীর মৃত ও আহতের সংখ্যা পৌঁছেছে 774। এর মধ্যে নিহত 18 জন আর আহত হয়েছেন 756 জন মার্কিন সেনা সদস্য। আরো চমকপ্রদ বিষয় হলো, এই হিসাব প্রকাশের পরই সামনে এসেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্য প্রকাশ নিয়ে পুরনো বিতর্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সৌদি আরবের মাটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা, বিমানবন্দর থেকে তেল স্থাপনা, কোথাও যেন থামছে না উত্তেজনা। ইরানকে মোকাবিলায় আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে সৌদি আরব যে কৌশল নিয়েছিল, এবার কি তারই কঠিন মাসুল গুনতে হচ্ছে? সোমবার সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের নাজরান বিমানবন্দর ও সৌদি তেল জায়ান্ট আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে 2টি ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের ঘনিষ্ঠ মিত্ররা দাবি করেছে, নাজরান বিমানবন্দরের একটি সংবেদনশীল লক্ষ্যবস্তু এবং আরামকোর একটি স্থাপনাই ছিল হামলার লক্ষ্য। তাদের ভাষ্য, সাদা গভর্নরেটের আকাশসীমা লঙ্ঘনের জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। তবে হামলার বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। এর আগে ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছিল, গত 24 ঘণ্টায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে 81টি অভিযান চালানো হয়েছে। ফলে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি যে দ্রুত উত্তপ্ত হয়ে উঠেছে তাই স্পষ্ট। বিশেষ করে জুলাইয়ের শেষ দিকে লোহিত সাগরে সৌদি জাহাজ চলাচল নিয়ে অবরোধের ঘোষণা দেওয়ার পর উত্তেজনা আরও তীব্র হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই সংঘাত কি শুধু ইয়েমেনের মাটিতেই সীমাবদ্ধ থাকবে, নাকি সরাসরি সৌদি ইরান উত্তেজনায় রূপ নেবে? একদিকে সৌদি আরব, অন্যদিকে ইরানের ঘনিষ্ঠ শক্তিগুলো। প্রতিটি নতুন হামলা যেন পরিস্থিতিকে ঠেলে দিচ্ছে আরও বড় সংঘাতের দিকে। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতার পরিণতি কোথায় গিয়ে থামবে, সেটি এখন নজর রাখার বিষয়।
আমেরিকা ও ইসরায়েলের চোখ রাঙানি আর লাগাতার সামরিক অভিযানের মধ্যেও চরম এক কৌশলগত মাস্টার স্ট্রোক খেলেছে ইরান। পশ্চিমা জোটের হামলায় মাটির উপরের প্রধান সামরিক অবকাঠামো ও ঘাঁটি ক্ষতিগ্রস্ত হলেও বিন্দু মাত্র দমে যায়নি তেহরান। উল্টো ভূগর্ভস্থ সুড়ঙ্গ এবং গোপন সামরিক ঘাঁটিকে সর্বোচ্চ ব্যবহার করে যুদ্ধের আগুনের মধ্যেই নিজেদের অস্ত্র উৎপাদন দ্বিগুণ করেছে তারা। এই অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর খবর প্রকাশ্যে আসতেই ঘুম হারাম হয়ে গেছে হোয়াইট হাউস ও পেন্টাগনের সামরিক বিশ্লেষকদের। যুদ্ধের চরম ধ্বংসযজ্ঞের মধ্যেও কিভাবে এমনটা সম্ভব করলো ইরান? ইরানের মেহের নিউজ এজেন্সির মতে গত এক বছরে তাদের অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির সক্ষমতা শতভাগে উন্নীত হয়েছে। সম্প্রতি শেষ হওয়া 12 দিনের যুদ্ধের পর কৌশলগত গুরুত্বপূর্ণ কিছু অস্ত্রের উৎপাদন বাড়িয়ে দ্বিগুণ পর্যন্ত করা হয়েছে। কিন্তু মাটির উপরে স্থাপনা ধ্বংসের পর কিভাবে পারল তারা? ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, পাহাড় কেটে মাটির শত শত ফুট গভীরে তৈরি মিসাইল সিটি ও সুরক্ষিত নেটওয়ার্ক ব্যবহার করেই এই অসাধ্য সাধন করা হয়েছে। ইস্পাহানের মতো কৌশলগত ভূগর্ভস্থ সুড়ঙ্গে শত্রু দেশের ক্ষেপণাস্ত্র হামলাও কোনো আঁচড় কাটতে পারেনি। কেবল সরকারি সামরিক ঘাঁটির ওপর বসে থাকেনি তেহরান, বরং পুরো দেশের বিজ্ঞান গবেষণা ও অর্থনীতিকে তারা যুক্ত করেছে অস্ত্র তৈরির কাজে। বর্তমানে 9300টিরও বেশি বেসরকারি ও জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান সরাসরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মূল সাপ্লাই চেইনের সাথে কাজ করছে। ফলে কোনো নির্দিষ্ট জায়গায় হামলা চালিয়ে ইরানের সামরিক উৎপাদন বন্ধ করা প্রতিপক্ষের জন্য অসম্ভব হয়ে পড়েছে। তাছাড়া বিদেশি সমকক্ষ অস্ত্রের চেয়ে 10 থেকে 20 গুণ কম খরচে নিজেদের প্রযুক্তি দিয়েই উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন বানাচ্ছে তারা। চমকে দিতে বর্তমানে ইরান নিজেদের অনেক নতুন সামরিক প্রযুক্তির জনসম্মুখে উন্মোচন বা মেলা করা একদম বন্ধ করে দিয়েছে। তবে পর্দার আড়ালে তাদের ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন আধুনিকায়ন কাজ চলছে পুরোদমে। 1979 সালের ইসলামী বিপ্লবের আগে যেখানে মাত্র 31টি সাধারণ অস্ত্র তৈরি করত ইরান, আজ 1000টিরও বেশি অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা নিজস্ব প্রযুক্তিতে তৈরি করছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। মাটির নিচে নির্মিত এসব গোপন ড্রোন ও মিসাইল সিটি প্রমাণ করে দিয়েছে সামরিক হামলায় ইরানকে পুরোপুরি অচল করা অসম্ভব। সব হারিয়েও ইরানের এই নজিরবিহীন ঘুরে দাঁড়ানো আর দ্বিগুণ অস্ত্র উৎপাদনের ঘোষণা পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে আবার এক নতুন ও রক্তক্ষয়ী মোড়ের দিকে ঠেলে দিচ্ছে। গত 3 বছরের রক্তক্ষয়ী সংঘাতে ইসরায়েলি সামরিক বাহিনী এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যা তাদের নিজেদের দীর্ঘমেয়াদী হিসাব নিকাশকেও সম্পূর্ণ উল্টে দিয়েছে। ইসরায়েলি দৈনিক মারিভের সাম্প্রতিক এক বিস্ফোরক প্রতিবেদনে বেরিয়ে এসেছে এমনই এক অবিশ্বাস্য তথ্য। প্রতিবেদন অনুযায়ী গত 3 বছরেরও কম সময় ইসরায়েলি সেনাবাহিনী ঠিক যে পরিমাণ গোলা বারুদ ও অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে তা তাদের বিগত 30 বছরেও খরচ করতে হয়নি। অর্থাৎ 3 দশকের জমা করা সামরিক ভান্ডার এবং বারুদের পাহাড় প্রায় শূন্যের কোঠায় নামিয়ে এনেছে এই দীর্ঘস্থায়ী ও সর্বগ্রাসী যুদ্ধ। গোলাবর্ষণ কিংবা বোমা হামলা নয়, ইসরায়েলি বিমান বাহিনীর আকাশপথের তৎপরতা পৌঁছে গেছে চরম সীমায়। স্বাভাবিক পরিস্থিতিতে 9 বছরে যে পরিমাণ বিমান অভিযান চালানো হতো, এই অল্প সময়ে তার সমতুল্য অভিযান পরিচালনা করতে বাধ্য হয়েছে তেল আবিব। পাশাপাশি যুদ্ধের ময়দানে থাকা ট্যাঙ্ক ও সাঁজোয়া যানগুলোর ইঞ্জিনগুলো অতিরিক্ত ও চরম ব্যবহারের ফলে বিকল হয়ে গেছে, যার কারণে হাজার হাজার নতুন ইঞ্জিন বদলাতে হয়েছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন যুদ্ধের হার্ডওয়্যার বা অস্ত্র নষ্ট হলে তা অর্থ দিয়ে পুনরায় তৈরি কিংবা মেরামত করা সম্ভব, কিন্তু এই যুদ্ধের সবচেয়ে বড় এবং মারাত্মক ক্ষত লুকিয়ে রয়েছে অন্য জায়গায়, যা চাইলেই কোনো কারখানা থেকে তৈরি বা অস্ত্রের বিনিময়ে ফিরিয়ে আনা যায় না। আর তা হলো অমূল্য মানব সম্পদ এবং সেনা সদস্যদের জীবন। প্রকাশিত তথ্য অনুযায়ী কেবল সামরিক বাহিনীর অন্দরেই প্রাণ হারিয়েছেন 1138 জন সেনা। এছাড়া প্রায় 11730 জন সেনা গুরুতর শারীরিক ও মানসিক আঘাত নিয়ে কোনো মতে বেঁচে আছেন, যাদের একটি বড় অংশ চিরতরে কার্যক্ষমতা হারিয়েছেন। এর বাইরেও হাজার হাজার সেনার মনে চেপে বসা মানসিক ট্রমা বা যুদ্ধের বিষণ্ণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যুদ্ধের দীর্ঘস্থায়িত্ব এবং চরম মানসিক চাপের কারণে ক্লান্ত হয়ে পড়েছে খোদ পেশাদার সৈন্যরাও। ফ্রন্ট লাইনে বা সম্মুখ সমরে কমান্ডিং পজিশনে কাজ করার অফার পেলেও অভিজ্ঞ সেনাদের অনেকেই এখন তা প্রত্যাখ্যান করছেন, বরং এর বদলে তারা কম ঝুঁকিপূর্ণ পেছনে সারির দায়িত্ব বেছে নিচ্ছেন কিংবা সরাসরি সেনাবাহিনী ছেড়ে চিরতরে বিদায় নিচ্ছেন। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনীকে টিকিয়ে রাখতে প্রতিদিন গড়ে 50,000 রিজার্ভ সেনাকে সক্রিয় ডিউটিতে ধরে রাখা হয়েছে। ম্যারিভের তথ্য মতে গত বছর রিজার্ভ বাহিনীর শুধু 1 মাসের রক্ষণাবেক্ষণ এবং সক্রিয়করণের খরচ দাঁড়িয়েছিল প্রায় 210 কোটি শেকেল বা 70 কোটি মার্কিন ডলারের বেশি। এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে অনায়াসেই 7টি অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান কিংবা 70টি শক্তিশালী মার্কাভা ট্যাঙ্ক কেনা সম্ভব ছিল। গাজা, লেবানন, সিরিয়া এবং অধিকৃত পশ্চিম তীরের বহুমুখী ফ্রন্টে সেনাবাহিনী মোতায়েন রাখতে গিয়ে একদিকে যেমন তলানিতে ঠেকেছে অস্ত্র ভান্ডার, অন্যদিকে তেমনি চরম অর্থনৈতিক ও মানসিক বিপর্যয়ের মুখে পড়েছে পুরো ইসরায়েলি রাষ্ট্রযন্ত্র। বৈরিতা আর স্নায়ুযুদ্ধের রক্তক্ষয়ী ইতিহাস পেছনে ফেলে এবার কি তবে এক নতুন সমীকরণের জন্ম হতে চলেছে? হ্যাঁ, বিশ্ব রাজনীতিতে এমন এক চাঞ্চল্যকর তথ্যই সামনে এসেছে যা স্তম্ভিত করে দিয়েছে আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকদের। খবর উঠেছে যে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের গঠিত অত্যন্ত তাৎপর্যপূর্ণ মক্কা ডিফেন্স প্যাক্টে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ইরানকে। তেহরানের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো না হলেও তারা যে বর্তমানে এই প্রস্তাব অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে তা স্পষ্ট হয়ে উঠেছে বিভিন্ন কূটনৈতিক সূত্রের মাধ্যমে। তো অগাস্টের শুরুতেই সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক একটি ঐতিহাসিক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। ওই চুক্তি অনুযায়ী জোটের যে কোনো একটি দেশের উপর
সশস্ত্র আক্রমণ মানেই 3 দেশের উপর সম্মিলিত আক্রমণ বলে গণ্য করা হবে। এই ত্রিদেশীয় বলয় যখন আঞ্চলিক নিরাপত্তার কথা বলে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান শক্ত করছিল, তখন তাদের চিরশত্রু বা আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত ইরানের কাছে এই ধরনের প্রস্তাব যাওয়া নিঃসন্দেহে এক বিরাট ভূ রাজনৈতিক বিষয়। তেহরানের পার্লামেন্টের একটি বিশেষ সূত্র থেকে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশে এসেছে। সেখানে জানানো হয়েছে যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি যৌথ আঞ্চলিক নিরাপত্তা বেষ্টনীর দাবি জানিয়ে আসছিল ইরান। এখন যখন তাদের সেই ভাবনার সঙ্গে মিল রেখে এই প্রস্তাব টেবিলে এসে পৌঁছেছে, তখন একে নিজেদের এক নীরব কূটনৈতিক বিজয় হিসেবেই দেখছে তেহরান। তবে এই সম্ভাব্য সংযুক্তি কেবল একটি সাধারণ রাজনৈতিক চুক্তি নয়। রিয়াদ এবং তেহরানের মধ্যে রয়েছে দশকের পর দশক ধরে চলে আসা ঐতিহাসিক ও রাজনৈতিক দূরত্ব। বিশেষ করে ইয়েমেনের সংঘাত এবং হুথি বিদ্রোহীদের সঙ্গে তেহরানের সুসম্পর্ক সৌদি আরবের সাথে তাদের দীর্ঘস্থায়ী উত্তেজনার মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল। যদিও 2023 সালে চীনের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়, তবু এই ধরনের একটি প্রতিরক্ষা জোটে ইরানের অন্তর্ভুক্তি সেই সম্পর্কের রূপরেখাকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে দেশগুলো একসময় একে অপরের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিল, তারা কিভাবে হঠাৎ একই প্রতিরক্ষা ছাতার নিচে আসার কথা ভাবছে। তুরস্কের শীর্ষ নেতৃত্ব এই চুক্তিকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সমতুল্য একটি প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দাবি করলেও এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে একটি বিশাল বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। পাকিস্তানের তরফ থেকেও এ বিষয়ে বেশ ইতিবাচক ইঙ্গিত মিলেছে। ইসলামাবাদ জানিয়েছে যে এই প্রতিরক্ষা কাঠামোতে ভবিষ্যতে আরও দেশের অংশগ্রহণেরও সুযোগ রয়েছে। বাংলাদেশ সহ আঞ্চলিক অন্যান্য দেশগুলোর নামও এই তালিকার সম্ভাব্য অংশীদার হিসেবে আলোচিত হচ্ছে। কিন্তু মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে তেহরানের এই সম্ভাব্য অবস্থান পরিবর্তন, যা সমগ্র অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে একাধারে নতুন এক মাত্রায় নিয়ে যেতে পারে। এখন পুরো বিশ্বের নজর নিবন্ধ রয়েছে তেহরানের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। মধ্যপ্রাচ্যের আকাশে যখন উত্তেজনার মেঘ আর শান্তির আশার আলো একসঙ্গে খেলা করছে, তখন এই প্রতিরক্ষা চুক্তিতে ইরানের সংযুক্তি কি দীর্ঘমেয়াদী শান্তির পথ প্রশস্ত করবে, নাকি নতুন কোনো আঞ্চলিক জটিলতার জন্ম দেবে? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে আগামীর বিশ্ব রাজনীতির গতিপথ। ইরানকে ঘিরে যুদ্ধের ময়দানে বিজয়ের দাবি করছে ওয়াশিংটন, কিন্তু সেই দাবির আড়ালেই এবার সামনে এলো এমন এক হিসাব যা নতুন করে প্রশ্ন তুলছে আমেরিকার যুদ্ধ ক্ষমতা নিয়ে। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর মার্কিন সেনাবাহিনীর মৃত ও আহতের সংখ্যা পৌঁছেছে 774। এর মধ্যে নিহত 18 জন আর আহত হয়েছেন 756 জন মার্কিন সেনা সদস্য। আরো চমকপ্রদ বিষয় হলো, এই হিসাব প্রকাশের পরই সামনে এসেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্য প্রকাশ নিয়ে পুরনো বিতর্ক। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত মোট 774 জন মার্কিন সেনা সদস্য হতাহত হয়েছেন। এর মধ্যে প্রথম পর্যায়ের অভিযানে নিহত হন 14 জন এবং আহত হন 417 জন। পরে 7 জুলাই থেকে আলাদা আরেকটি হিসাব চালু করা হয়। সেই পর্যায়ে আরো 4 জন নিহত এবং 341 জন আহত হওয়ার তথ্য দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। সব মিলিয়ে আহতের সংখ্যা দাঁড়িয়েছে 756 জন। এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে মার্কিন সেনাবাহিনী। দুই পর্যায়ে হিসাব মিলিয়ে সেনাবাহিনীর 11 জন নিহত এবং 589 জন আহত হয়েছে। এখানেই শেষ নয়, মার্কিন প্রতিরক্ষা দপ্তর এর আগে হতাহত নিয়ে তীব্র সমালোচনার মুখেও পড়েছিল। যুদ্ধ চলার মধ্যেই একসময় সরকারি হিসাবের তালিকা থেকে কয়েকজন নিহত এবং বেশ কিছু আহত সেনার তথ্য কমে গিয়েছিল। পরে কর্তৃপক্ষ এটিকে সাময়িক তথ্যগত সমস্যার কারণে হয়েছে বলে ব্যাখ্যা করে। এদিকে নতুন হিসাব এমন এক সময় এলো যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা কার্যত অচল অবস্থায় রয়েছে এবং হরমুজ প্রণালী ঘিরেও উত্তেজনা অব্যাহত। অর্থাৎ যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই সামনে আসছে মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতির নতুন নতুন তথ্য। ওয়াশিংটন ইরান যুদ্ধে সাফল্যের বার্তা দিতে চাইলেও পেন্টাগনের নিজের প্রকাশ করার সংখ্যাই এখন সামনে আনছে অন্য এক বাস্তবতা। 774 জন হতাহত এটি শুধু একটি সংখ্যা নয়, এটি প্রায় 6 মাসের সংঘাতের একটি বড় মানবিক ও সামরিক মূল্য। আর সবচেয়ে বড় প্রশ্ন এখন অন্য জায়গায়। যদি যুদ্ধ আরো দীর্ঘ হয় তাহলে এই সংখ্যা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়? কারণ ইরান যুদ্ধের ময়দান যতটা উত্তপ্ত, তার হিসাবের খাতাটিও ততটাই ভারী হয়ে উঠছে দিনে দিনে। হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত জাহাজ নিয়ম ভঙ্গ করে চলাফেরা করবে তাদেরকে আটক করা হবে, জরিমানা করা হবে অথবা জব্দ করা হবে। এবং জাহাজ ভাড়া করার আগে জাহাজ কোম্পানিগুলোর তালিকা দেখে নেওয়ার জন্য ইরান আহ্বান জানিয়েছে। এর মানে হরমুজ প্রণালীতে নতুন কিছু নিয়ম চালু করতে যাচ্ছে ইরান। এদিকে আজ 24 আগস্ট সোমবার মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করবে। এর নাম দিয়েছে তারা ইকোনমিক ডুমসডে। আমি আগেই বলেছি যে একেবারে কিয়ামত নাজির করে দিতে চায় তারা, ভাবটা এরকম। তবে এর বিপরীতে ইরান তাদের 5টি কৌশল ঘোষণা করে রেখেছে এই মার্কিন কঠোরতম নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেওয়ার জন্য ইরান এই সমস্ত কাজ করবে। কি কি কাজ সেগুলো বিস্তারিত বলবো ভিডিওর পরবর্তী অংশে। এদিকে হরমুজ প্রণালী নিয়ে আলোচনার জন্য আগামীকাল মঙ্গলবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি আগামীকাল ইরান যাচ্ছেন। আর আজকে অর্থাৎ সোমবার 24 আগস্ট পাকিস্তানের সেনাপ্রধান ইরানে যাবেন। এরই মধ্যে পৌঁছে গেছেন কিনা সেটা একটা দেখার বিষয়। যখন আমেরিকা এবং ইরান অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা এবং মোকাবেলা নিয়ে অনেকটা মুখোমুখি এবং এর প্রধান
কেন্দ্রবিন্দু হবে হরমুজ প্রণালী, তখন ওমানের পক্ষ থেকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইরানে যাচ্ছেন, আর পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ইরানে যাচ্ছেন। তাহলে কি নতুন করে ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা শুরু হতে যাচ্ছে? ইরান আসলে এই রকম প্রেক্ষাপটে কি করবে? সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আলোচনা ভালো লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, ইরান ঘোষণা করেছে হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত জাহাজ নিয়ম ভঙ্গ করে চলাচল করবে, অর্থাৎ প্রোটোকল মানবে না, সেই সমস্ত জাহাজকে আটক করা হবে, জরিমানা করা হবে, অথবা তাদেরকে একদম জব্দ করা হবে। কি কি সেই প্রোটোকল? ইরান যে প্রোটোকল দিয়েছে, বলছে যে নিয়ম ভঙ্গ করলে এগুলো করা হবে। সেই নিয়মগুলো কি? সেই নিয়মের প্রধান বিষয় হচ্ছে ইরান যে পথ দেখিয়েছে হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে বের হওয়া এবং যাওয়া, এই দুটোর জন্য যে পথ দেখিয়েছে সেই পথেই চলাচল করতে হবে। এর বাইরে গেলে ইরানের নিয়ম ভঙ্গ হবে, ইরানের প্রোটোকল ভঙ্গ হবে। ইরান যে নির্দেশনা দিল যে রুট ব্যবহারের, সেই রুট অমান্য করা হলো। সেই ক্ষেত্রে যে সমস্ত জাহাজ এরকম অমান্য করবে তাদেরকে আটক করবে, তাদের বিরুদ্ধে জরিমানা করবে অথবা চূড়ান্তভাবে জব্দ করবে। এরই মধ্যে ইরান তার এই নিয়ম যাতে ঠিকমতো পরিচালিত হয় সেই জন্য আরো বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তার একটা পদক্ষেপ হলো বিশ্বের যে সমস্ত জাহাজ কোম্পানি বা যে সমস্ত জাহাজ ইরানের নির্দেশিত পথে চলতে চায় না বা চলে না, এই বিষয়গুলো মোটামুটি ইরান এতদিন স্টাডি করে একটা তালিকা করেছে। তালিকা করে 46টি জাহাজকে তারা চিহ্নিত করেছে, এই জাহাজগুলো ইরানের নির্দেশিত পথে চলে না বা ইরানের রুলস ভায়োলেট করে। এই 46টি জাহাজ এই হরমুজ প্রণালীতে চলাচল করতে পারে না। সেই জন্য ইরানের পক্ষ থেকে আরেকটা কথা বলা হয়েছে। ইরানের পক্ষ বলতে ইরানের পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ, পিজিএসএ। এই পিজিএসএ তারা আরো একটা কাজ করেছে। যে সমস্ত ব্যবসায়ী বা যে সমস্ত কোম্পানি পারস্য উপসাগরের বিভিন্ন দেশের কাছ থেকে তেল কিনবে, এই তেল পরিবহন করার জন্য জাহাজ ভাড়া করা লাগে। এই জাহাজ ভাড়া করার আগে পিজিএসএ অর্থাৎ পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ যেটা, তারা বলেছে যে এই তালিকাটা দেখে নিতে। এই তালিকার ভিতরে এই যে 46 জাহাজের নাম আছে তালিকাভুক্ত, এই জাহাজগুলো যাতে ভাড়া না করে, যাতে ভুল না হয়, সেই জন্য ইরান একটা তালিকা দিয়েছে। এবং যারা তেল কিনবে সেই সমস্ত কোম্পানি বা ব্যক্তি মালিকানাধীন যারা এই তেল কিনবে তাদেরকে বলা হয়েছে যে আপনারা প্লিজ এই তালিকাটা দেখে নেবেন। এই তালিকার ভেতরে যে সমস্ত জাহাজ আছে সেই জাহাজ যেন আপনারা কেউ ভাড়া না করেন। এর মানে হচ্ছে যে পারস্য উপসাগরে জাহাজ চলাচলের ব্যাপারে ইরান কিন্তু একটা নিয়ন্ত্রণ আরোপ করলো। একেবারে হর হামেশা ইচ্ছা করলেই যে কোনো জাহাজ ঢুকে যেতে পারবে, যে কোনো জাহাজ তেল এনে দিতে পারবে, ব্যাপারটা কিন্তু এমন নয়। ইরানের পক্ষ থেকে এই কথাটাই পরিষ্কার করা হলো। তবে এই তালিকায় কোন কোন জাহাজ আছে সেই তালিকা আমি ব্যক্তিগতভাবে এখনো জানতে পারিনি বা পাইনি। সেই তালিকাটা এই ভিডিও যখন আপলোড হয়ে যাবে হয়তো ততক্ষণে তালিকা প্রকাশ হবে কিনা কে জানে। তো ধারণা করছি এই তালিকায় বেশিরভাগ ক্ষেত্রেই আমেরিকা, ইসরায়েল এবং পশ্চিমা কিছু দেশের জাহাজ থাকার সম্ভাবনা খুব বেশি। এটা একদম নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে সম্ভাবনা এই কত মাস ধরে যে আমেরিকার সাথে ইসরায়েলের সাথে ইরানের যে যুদ্ধ সংঘাত এবং হরমুজ প্রণালী কেন্দ্রিক যে সমস্ত দ্বন্দ্ব চলছে, এর প্রেক্ষাপটে মোটামুটি ধারণা করা হচ্ছে যে আমেরিকা, ইসরায়েল এবং পশ্চিমা কিছু দেশের জাহাজ এই তালিকাভুক্ত করা হয়েছে, যে জাহাজগুলো হরমুজ প্রণালীতে যাওয়ার জন্য ইরান পারমিশন দেবে না। এদিকে আজকেই সোমবার মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে ইকোনমিক ডুমসডে ঘোষণা করবে। এই ঘোষণাটা দেবেন সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। স্কট বেসেন্টের প্রত্যাশা যে ইরানের বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে, এটা ইতিহাসের সবচেয়ে কঠোরতম নিষেধাজ্ঞা এবং এই নিষেধাজ্ঞার পরে ইরানের অর্থনীতি, ইরান একদম সমস্ত সবকিছু শেষ হয়ে যাবে। শুধু তাই না, তিনি বলছেন এই নিষেধাজ্ঞা আরোপ করার পর ইরান এবং আমেরিকার মধ্যকার যুদ্ধের পরিসমাপ্তি ঘটবে। এর মানে হচ্ছে যে স্কট বেসেন্ট মার্কিন অর্থমন্ত্রী তিনি আশা করছেন যে এই নিষেধাজ্ঞাটা এত বেশি কার্যকর হবে যে ইরান টিকে থাকতে পারবে না। তখন একেবারে প্রচন্ড রকমের অর্থনৈতিক অভাবে পড়ে, সংকটে পড়ে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হবে, আমেরিকার কাছে গিয়ে হাতে পায়ে ধরবে, আত্মসমর্পণ করবে। কিন্তু ইরানের বক্তব্য ভিন্ন। ইরান কিন্তু বলছে যে আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে তা মোকাবেলার জন্য আমাদের হাতে 5টি অস্ত্র আছে, এই অস্ত্র দিয়ে মোকাবেলা করবে। ইরানের হাতে কি কি অস্ত্র আছে চলুন আমরা একটু দেখে নিই। মানে হচ্ছে ইরান কি দিয়ে আমেরিকার এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা বানচাল করে দেবে, ব্যর্থ করে দেবে। ইরান বলছে তারা হরমুজ প্রণালীকে অর্থনৈতিক অস্ত্র বানাবে। কিরকম? ইরানের উপর যখন কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে তখন ইরান বলছে যে 1 ফোঁটা তেলও এই হরমুজ প্রণালীতে বের হতে পারবে না। অর্থাৎ কোনো দেশের কোনো কোম্পানি, কোনো ব্যক্তি কারোর জন্য কোনো তেল দেওয়া হবে না, তেল যেতে পারবে না, কোনো দেশ তেল বিক্রি করতে পারবে না। ইরান যদি তেল বিক্রি করতে না পারে তাহলে এই অঞ্চলের কোনো দেশ পারস্য উপসাগর দিয়ে বা হরমুজ প্রণালী দিয়ে তেল বিক্রি করতে পারবে না। শুধু তাই না, ইরান একদম সুস্পষ্ট করে গতকাল বলেছেন, বিশেষ করে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মহসিন রেজাই তিনি বলেছেন আমেরিকা যদি হরমুজ প্রণালী এলাকায় ব্লকেড অব্যাহত রাখে
তাহলে এই ব্লকেড ভেঙে দেওয়ার জন্য ইরান যা ব্যবস্থা নেওয়া দরকার তাই নেবে, অর্থাৎ আমেরিকার বিরুদ্ধে নৌবাহিনীর যুদ্ধ শুরু হবে। আমেরিকা যে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে, সেই নিষেধাজ্ঞা তো আমেরিকা একা একা মানলে চলবে না। বিশ্বের সব দেশ যদি ইরানের সাথে লেনদেন করে, বাণিজ্য করে, তেল কেনে তার কাছ থেকে গ্যাস কেনে, তাহলে তো অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর হবে না। এই জন্য আমেরিকা বলেছে যে বিশ্বের সব দেশকে সহযোগিতা করতে হবে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য। কিন্তু ইরান বলছে কি? ইরান বলছে আমেরিকার নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য যদি কোনো দেশ উদ্যোগ নেয়, তাহলে সেই দেশ ইরানের শত্রু বলে গণ্য হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যে দেশ ইরানের বিরুদ্ধে আমেরিকার বুদ্ধিমতো নিষেধাজ্ঞা আরোপ করবে বা এই নিষেধাজ্ঞায় সামিল হবে, সেই দেশের জাহাজ চলাচল হরমুজ প্রণালীতে করতে পারবে না, তাদের জাহাজ চলাচল নিষিদ্ধ হবে। শুধু তাই না, ইরান তার প্রতিবেশী দেশগুলোকে একদম সতর্ক করে দিয়েছে যে এই সমস্ত দেশ যদি ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় অংশ নেয়, তাহলে তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে। তার মানে আমেরিকার পক্ষ থেকে যেরকম হুমকি আছে, ইরানের পক্ষ থেকেও তাদের পরিষ্কার বক্তব্য আছে। এবং আমরা একটা বিষয় পরিষ্কার বুঝতে পারছি যে আমেরিকা ইরানের সাথে সামরিকভাবে পরাজিত হয়েছে, পারছে না বলেই এই যুদ্ধ বাদ দিয়ে তারা এখন নিষেধাজ্ঞার দিকে ফিরে গেছে আবার। তা আগে যখন নিষেধাজ্ঞায় কিছু করতে পারেনি, এখন নতুন নিষেধাজ্ঞা দিয়ে কিছু করতে পারে? আপনাদের কি তাই মনে হয়? দেখা যাক কি হয়। মার্কিন নিষেধাজ্ঞা বানচাল করে দেওয়ার জন্য ইরান আরো কি করবে। আরো 3টি ঘোষণা আছে তাদের পক্ষ থেকে। তারা অর্থাৎ ইরান, চীন এবং রাশিয়ার মতো শক্তির সাথে বিকল্প বাণিজ্য নেটওয়ার্কটা ঠিক রাখতে চায় এবং থাকবে। রাশিয়া আমেরিকার পক্ষের এই নিষেধাজ্ঞায় অংশ নেবে না, কারণ রাশিয়া নিজেই মার্কিন নিষেধাজ্ঞার শিকার। জো বাইডেনের আমলে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, ডোনাল্ড ট্রাম্পের আমলে এসে কিন্তু সেই নিষেধাজ্ঞা বহালই আছে, তোলেনি। তার মানে হচ্ছে কি, সরকার পরিবর্তন হলেও রাশিয়ার ব্যাপারে তাদের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। এখন রাশিয়া যেহেতু নিজেরাই নিষেধাজ্ঞার কবলে থাকা দেশ, তারা কেন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে যাবে? এবং বরং তারা দেখে যে এই ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে এগুলো ভুল এবং অন্যায়। এই অন্যায় কাজে রাশিয়া সাপোর্ট দেবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, চীন একই কথা বলেছে, পরিষ্কার করে বলেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, নিষেধাজ্ঞা, অবরোধ এগুলো কোনো সমাধান না। এগুলো করে ইরানের সাথে যে আমেরিকার সংকট, এই সংকটের সমাধান করা যাবে না। তার মানে চীন ইরানের কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখবে এবং চীন এই নিষেধাজ্ঞায় সামিল হবে না, তারা বলেছে এর আগে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আরো বেশ কিছুদিন আগেই পরিষ্কার করে বলেছে যে চীন একটি স্বাধীন সার্বভৌম দেশ। কার কাছ থেকে কোন ধরনের পণ্য কিনবে কি কিনবে না সেটা তারা নিজেরা ঠিক করবে, আমেরিকা চাপিয়ে দিতে পারে না এবং আমেরিকা চাপিয়ে দিলেই চিন্তা করবেও না। মার্কিন নিষেধাজ্ঞা বানচাল করে দেওয়ার জন্য আর কি করবে ইরান? ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব মহসিন রেজাই তিনি ঘোষণা করেছেন যে হরমুজ প্রণালী দিয়ে যদি তেল রপ্তানি করার মতো পরিস্থিতি না থাকে বা না তৈরি হয়, তাহলে আমরা তেল রপ্তানির বিকল্প রুট খুঁজব, বিকল্প রুট বের করব। হয়তো যেহেতু ইরানের বেশিরভাগ তেল চীনের রপ্তানি হয়, হয়তো তারা স্থলপথে, রেলপথে হয়তো চীনের সাথে তেলের বাণিজ্য করবে, বিকল্প অন্তত হলো। এমনও হতে পারে, সম্ভাবনা আছে, চীন তার নিজের জাহাজ পাঠাবে হরমুজ প্রণালী দিয়ে তেল আনার জন্য। আমেরিকা যদি চীনা জাহাজে হামলা চালায় বা চীনের জাহাজ আটক করে, তখন চীন সরকার বাদ বাকি ব্যবস্থা নেবে। এবং এই নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে এমনও হতে পারে যে বৃহত্তর অঙ্গনে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। এবং এই মুহূর্তে আমেরিকা যে দুর্বল অবস্থানে, এটা দুনিয়া সবাই জানে। আরেকটা কি করবে এই নিষেধাজ্ঞা মোকাবেলার জন্য? যদি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল মোটামুটি করতে থাকে, প্রত্যেকটা জাহাজের উপর থেকে টোল আদায় করবে। ইরানের তেল যদি বিক্রি করতে নাও হয়, তাহলেও টোল আদায়ের পয়সায় একটা ভালো রকম বড় অঙ্কের টাকা চলে আসবে ইরানের হাতে। টোল আদায় করবে এবং যদি কোনো রকমের ইরানি প্রোটোকলের সহায়তা না করা হয়, সাহায্য করা না হয়, বাস্তবায়ন করা যদি না হয়, তাহলে তাদের উপরে জরিমানা ধরে দেবে। এমনকি অনেকগুলো জাহাজ হরমুজ প্রণালীতে চলাচলের ব্যাপারে নিষিদ্ধ হতে পারে। তো তাহলে আমি ইরান যে পদ্ধতিগুলো, কৌশলগুলো বা হাতিয়ার ব্যবহার করবে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে, কৌশলগুলো আমি সামাপ করে একদম সংক্ষেপে আপনাদেরকে আবার জানিয়ে দিচ্ছি। প্রথমত, হরমুজ প্রণালীকে অস্ত্র হিসেবে তারা ব্যবহার করবে ইরান। 2, মার্কিন নিষেধাজ্ঞায় যোগ দেওয়া দেশগুলোকে শত্রু বলে গণ্য করবে। ফলে ইরানের হাত থেকে বাঁচার জন্য অনেকে এই নিষেধাজ্ঞায় হয়তো যোগ দেবে না। 3, চীন রাশিয়ার সাথে বিকল্প বাণিজ্য নেটওয়ার্কটা ধরে রাখবে এবং এরই মধ্যে চীন কিন্তু ইরানকে, রাশিয়া এবং চীন ইরানকে সাপোর্ট করেছে। 5, হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর উপরে নিয়ন্ত্রণ আরোপ করবে ইরান, তাদের কাছ থেকে টোল বা ফি নেবে এবং প্রয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করবে। দর্শক, এই জায়গায় আমি একটা আপনাদের কাছে প্রশ্ন করে রাখি, ইরান যে এই কৌশলগুলো নিল এবং এইগুলো যদি অ্যাপ্লাই করে, তাতে কি ইরান মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞা অনেকটা ব্যর্থ করে দিতে পারবে? সাথে সাথে আরেকটা প্রশ্ন করি, আমেরিকা যে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে, আসলে এই নিষেধাজ্ঞা দিয়ে আমেরিকা কতটুকু কি করতে পারবে? ইরানকে কি আসলে তারা অনেক বেশি কাবু করতে পারবে? দর্শক, শুরুতে আরেকটা খবর দিয়েছিলাম আপনাদেরকে যে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি আগামীকাল মঙ্গলবার তেহরান সফরে যাচ্ছেন। এখানে তিনি কি আলোচনা করবেন? ইরানের সাথে ওমানে তো হরমুজ প্রণালী নিয়ে একটা বোঝাপড়া হয়েছে, কোনভাবে জাহাজ যাবে, কোনভাবে জাহাজ আসবে এবং কিভাবে তারা এই টোটাল ম্যানেজমেন্টটা করবে, এই ব্যাপারে তাদের ভিতরে একটা চুক্তি কিন্তু অলরেডি হয়েছে বলেই জানা গেছে। এরপরেও ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সফরে যাচ্ছেন। এপাশে আজকে পাক সেনাপ্রধান অর্থাৎ পাকিস্তানের সেনাপ্রধান
ফিল্ড মার্শাল আসিম মুনির ইরান সফরে গেছেন বা যাচ্ছেন। আসলে তারা কি আলোচনা করবে? যতদূর বুঝতে পারছি আমেরিকা খুবই গ্যাড়াকলে পড়ে গেছে। সামনে মিড টার্ম ইলেকশন নভেম্বরে। গতকালকেই মার্কিন CNN টেলিভিশনের ওয়েবসাইটে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বড় ধরনের কোনো অ্যাচিভমেন্ট ছাড়া, বড় ধরনের কোনো সাফল্য ছাড়া ডোনাল্ড ট্রাম্প মিড টার্ম ইলেকশনে যাচ্ছেন এবং এই কারণে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের ভরাডুবি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ব্যাপারটা যদি তাই হয় তাহলে ডোনাল্ড ট্রাম্পের জন্য এই মুহূর্তে সবচেয়ে জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে ইরানের সাথে যুদ্ধ বন্ধ করা। ইরানের সাথে যুদ্ধ বন্ধ করা এবং তেলের বাজার, গ্যাসের বাজার, আদার পণ্যের বাজার ঠিক করা, দাম কমিয়ে আনা। তা না হলে ডোনাল্ড ট্রাম্পের দলের ভরাডুবি হবে। এই কারণে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে এবং হয়তো ওমানের পররাষ্ট্রমন্ত্রীকে তিনি অনুরোধ করে তেহরানে পাঠাচ্ছেন। কিন্তু আমি জানি যে তেহরান যে কথা বলবো সেটা হচ্ছে এই যে আমরা তো সমাধানের পথ দিয়েই রেখেছি। ইসলামাবাদ সমঝোতার স্মারক যেটা সই হয়েছিল ওই স্মারকে আমেরিকাকে ফিরে আসতে হবে এবং ইরান তার যে সমস্ত দাবি দাওয়া দিয়েছে সেই দাবি দাওয়াগুলো তো মেনে নিয়েই সমঝোতার স্মারক হয়েছিল। ওই দাবি দাওয়া মেনে নিয়ে আবার সমঝোতার স্মারকে ফিরে আসতে হবে, তাহলে আমেরিকার সাথে আমাদের ঝামেলা চুকে যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে আমেরিকার সাথে ইরানের যে বর্তমানে দ্বন্দ্ব সংঘাত, এই সংঘাত এত সহজে মীমাংসার বিষয় নয়। আমি সবসময় বলে এসেছি ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার যে দ্বন্দ্ব সংঘাত, এই দ্বন্দ্ব সংঘাত কোনো রাজনৈতিক ব্যাপার না, শুধু স্বার্থের কোনো ব্যাপার না, এটা আদর্শিক সংঘাতও বটে। ফলে এটা ওই কূটনীতির মাধ্যমে যে সমাধান হবে এমনটা ভাবার কোনো কারণ আমি দেখছি না। বরং এই সংকট সমাধানের জন্য যা হবে তাই হচ্ছিল এবং তার ভেতর দিয়েই সমাধান হবে, শেষ হবে, সেটা হচ্ছে যুদ্ধ। আর এই যুদ্ধের ব্যাপারে ইরান একদম সুস্পষ্ট ডিসাইসিভ অবস্থান নিয়েছে। তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে যে সমস্ত ক্ষয়ক্ষতি করেছে, ইরানের উপর যে সমস্ত নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, ইরানের যে সমস্ত সম্পদ বিদেশে আটকে রেখেছে, এরকম সমস্ত সব কিছু ঠিকঠাক করে দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে এবং হরমুজ প্রণালী থেকে ব্লকেট তুলে নিতে হবে। পাশাপাশি ইরানের আশপাশে যত এলাকায় মার্কিন সেনা মোতায়েন আছে তাদেরকেও প্রত্যাহার করে দিতে হবে। এই সমস্ত শর্ত যদি আমেরিকা পূরণ করে তবেই আমেরিকার সাথে নতুন করে আলোচনা হবে। আমার মনে হয় আমেরিকা এত সব শর্ত মেনে নিতে চাইবে না। আর যদি মেনে নিতে না চায় তাহলে যুদ্ধবিরতি বা যুদ্ধ বন্ধের কোনো চুক্তি হবে না। সেক্ষেত্রে আমেরিকার সাথে ইরানের যে চলমান সংকট এটা এইভাবেই চলতে থাকবে। ফলে আমেরিকার সাথে ইরানের যে দ্বন্দ্ব সংঘাত এবং যে অবস্থা চলছে, এই অবস্থায় দীর্ঘদিন চলার একটা আশঙ্কা আছে।